নমস্কার, আপনাদের সবার সঙ্গে মাহেশ্বরী প্রোডাকশনসের পক্ষ থেকে আমি সেবা রয়েছি আজকের গল্প নিবেদন করব বলে। এই গল্প লেখার মূল উদ্দেশ্য কেবলমাত্র মনোরঞ্জন করা। প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক কিংবা ভৌতিক ঘটনার আশ্রয় নিলেও লেখক কিংবা মাহেশ্বরী প্রোডাকশনস কোনোভাবেই অলৌকিক এবং ভৌতিক ও কুসংস্কারকে বিশ্বাস ও সমর্থন করে না। মুখে অনেকেই ভূতপ্রেত মানি না বা ভয় পাই না বললেও চোখের সামনে কোনো অপ্রত্যাশিত হাড় হিম করা ঘটনা ঘটলেই আগে যে শব্দটা মনের মাঝে উকি দেয় তা হলো ভূত বা ভৌতিক কাণ্ড নয় তো? যেমন হয়েছিল গল্পের 2 ট্রেন যাত্রীর মধ্যে। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, লেখক শ্রী ইন্দ্রদীপ দাস মহাশয়ের লেখা প্রেত চক্রের কবলে, যা প্রচারিত হতে চলেছে আজ মাহেশ্বরী প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। দরজার কলিং বেলটা বেজে উঠল। প্রখ্যাত অধ্যাপক অমিত হাজরা তখন তার ডাইনিং রুমে বসে একটা ফিলোসফির বই পড়ছিলেন। এমনিতেই তার বাড়িতে খুব একটা বেশি মানুষ আসে না। মাঝে মাঝে পাড়ার কিছু সমবয়স্ক মানুষ তার সাথে আড্ডা মারতে আসেন। অন্য মনস্কভাবে হাত ঘড়িটা একবার দেখে নিলেন অমিতবাবু। বিকেল 4:30 বাজে। রঘু, দেখে এত কে এসছে? কথাটা বলেই আবার নিজের বইতে মনোনিবেশ করলেন অমিতবাবু। অমিতবাবু একজন অবিবাহিত মানুষ। বাড়িতে তিনি ছাড়া আর বিশেষ কেউ থাকে না, আর তার সঙ্গে থাকে তার একমাত্র চাকর রঘু। দাদা বাবু, আপনার সঙ্গে একজন লোক দেখা করতে এসেছেন, তবে আগে কখনো ওনাকে দেখিনি। আচ্ছা, ওনাকে ভিতরে আসতে বল। কিছুক্ষণ পর অমিতবাবুর ঘরে একজন মধ্যবয়স্ক লোক ঢুকল। লোকটার বয়স মোটামুটি বছর 50-এর কাছাকাছি। এর মধ্যে মাথায় টাক পড়েছে, তবে লোকটি যথেষ্ট শৌখিন। লোকটিকে দেখে বোঝা যায়, কারণ মাথায় টাক পড়া সত্ত্বেও মাথার 2 পাশে যতটুকু চুল অবশিষ্ট আছে তা পুরোপুরি কলপ করা, ক্লিন শেভড আর মুখে পুরু গোঁফ। ভদ্রলোকের পরনে ছিল একটা সবুজ রঙের পাঞ্জাবি আর পায়জামা, কাঁধে একটা শান্তিনিকেতন স্টাইলের ব্যাগ, চোখে সোনালি ফ্রেমের চশমা। ভদ্রলোক মুখে একটা হাসি নিয়ে বললেন, অসময়তে আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। অমিতবাবু বললেন, আরে না না, বসুন, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এমনি তো আমার বাড়িতে খুব একটা মানুষ আসে না, কেউ এলে আমার বেশ ভালোই লাগে। ভদ্রলোক আবার বললেন, আমার নাম সোমনাথ ভট্টাচার্য। পেশায় আমি একজন শিক্ষক, আর ওই মাঝে মাঝে ওই একটু একটু লেখালেখির অভ্যাস আছে আর কি। সেই জন্যই তো আপনার কাছে আসা। রঘু, 2 কাপ চা নিয়ে আয় তো। আরে না না, ব্যস্ত হবেন না। না না, সেরকম ব্যস্ত হওয়ার কিছু নেই, বিকেল তো হলোই। আচ্ছা, এই লেখালেখির ব্যাপারে কি যেন বলছিলেন আপনি? ও হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 2 সপ্তাহ আগে রেডিওতে আমি আপনার একটা ইন্টারভিউ শুনি, সেই জন্যই আপনার কাছে আসা। আসলে ইন্টারভিউতে আপনি ভৈরবতান্ত্রিকের ব্যাপারে একটা অসাধারণ ঘটনা বলেছিলেন। ঘটনাটা শুনে সত্যি আমি অভিভূত হয়ে পড়েছিলাম। তখনই আমার ওই ভৈরবতান্ত্রিকের জীবন নিয়ে একটা গল্প লেখার কথা মাথায় আসে। আর সেই জন্যই তো আপনার কাছে আসা। অবশ্য এতে যদি আপনার মত থাকে তবেই।
আপনি লিখতে চাইলে লিখতেই পারেন, এতে আমাদের কিছু নেই। আচ্ছা, আপনি কি এখন ব্যস্ত আছেন? তাহলে কি আমি পরে আসবো? অমিতবাবু বললেন। আরে না না, আমি ব্যস্ত নই। বলুন কি জানতে চান ভৈরবের ব্যাপারে। আপনি ভৈরব তান্ত্রিকের সাথে আপনার দেখা আরো কিছু অলৌকিক ঘটনার কথা বলুন তো, অথবা ভৈরব তান্ত্রিকের জীবনের কোনো তন্ত্র সাধনার কথা। অমিতবাবু বললেন। ভৈরবকে শুধু তান্ত্রিক বললেও ভুল হবে। তন্ত্র সাধনা সম্বন্ধে তার অপার জ্ঞান তো ছিলই, তাছাড়াও তার ছিল অসাধারণ মানসিক শক্তি। সোমনাথবাবু বললেন। অসাধারণ মানসিক শক্তি, সেটা কিরকম? এটা আজ থেকে প্রায় অনেক বছর আগেকার কথা। ভৈরব আর আমি প্রায় সমবয়সী ছিলাম, তাই জন্য সকলের কাছে সে তান্ত্রিক হলেও আমার কাছে সে আমার একজন বন্ধু ছিল। আপনি রেডিওতে যে ঘটনাটা শুনেছিলেন, এটা তার প্রায় বছর 5-6 পরের ঘটনা। তখন আমি কলেজ কমপ্লিট করে একটা সাধারণ চাকরিতে ঢুকেছি। বছরে 3-4 বার গ্রামের বাড়িতে যাই। অবশ্য ভৈরব এখন সেখানে থাকে না, সেই গ্রামের বাড়ির পাট চুকিয়ে বর্ধমানে উঠে এসেছে। মাঝে মাঝে চিঠিপত্রের মাধ্যমে তার সঙ্গে আমার কথাবার্তা হয়, আবার তার সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার তার বাড়িতেও গিয়েছি। একদিন খুব সংক্ষেপে একটি টেলিগ্রামে ভৈরব আমাকে বলল, প্রিয় বন্ধু অমিত, জানি তুমি কাজের জন্য এখন ব্যস্ত, তাও তোমাকে অনুরোধ, আমার টেলিগ্রাম পাওয়ার পরের দিনই জলপাইগুড়ি এক্সপ্রেসের টিকিট কেটে ট্রেনে চেপে পড়ো। আমি বর্ধমানে যাব, বাকি কথা দেখা হওয়ার পর হবে। দেখলাম টেলিগ্রামে কিছু লেখা ছিল না। অনেকদিন অফিস থেকে ছুটি নেওয়া হয়নি, অনেক ছুটি আমার পাওনা ছিল। টেলিগ্রাম সকালে পাওয়ার পরে অফিসে গিয়ে দিন 5 ছুটি মঞ্জুর করিয়ে আসি। পরদিন সকাল 8টার সময় কলকাতা স্টেশনে ট্রেনে চাপি। আমি জানতাম ভৈরব ডেকেছে মানে একটা নতুন ঘটনা, একটা নতুন গল্প, একটা নতুন অভিজ্ঞতা। যথাসময়ে ট্রেন ছাড়ে। প্রায় 1.25 ঘন্টা পর ট্রেন বর্ধমানে ঢোকে। আমি ততক্ষণে সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে দাঁড়াই। ওকে খুঁজে পেতে আমার খুব বেশি অসুবিধে হয় না। ভৈরবের মতো ওরকম চেহারার মানুষ খুব কমই আছে। আমি চিৎকার করে ওকে ডাকি, এই ভৈরব, এইদিকে এদিকে। আমি ভৈরবের এলোমেলো চোখও আমাকে খুঁজছিল। আমাকে দেখেছে, এক মুখ হাসি নিয়ে আমার কামরায় উঠে পড়ে। আরে অমিত, অনেকদিন পর দেখা, কেমন আছো? ট্রেনের সিটে বসে আমি উত্তর দিই, আরে ভালোই আছি। তোমার খবর বলো, কি ব্যাপার, এত জরুরি তলব? ভৈরব বলে, ব্যাপার আছে বন্ধু, তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। সেখানে আমার একজন পুরনো পরিচিত ভদ্রলোক বিপদে পড়েছেন, সেজন্যই যাওয়া। আমি বলি, তা আমাদের গন্তব্যস্থল কোথায়? জলপাইগুড়ি? জলপাইগুড়ি তো বটেই, জায়গাটার নাম হলো ময়নাগুড়ি, একটা গ্রাম্য অঞ্চল। চলো, তোমার ভালো লাগবে বেশ। বেশ খোশ মেজাজে দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। প্রায় 11:15 নাগাদ ট্রেনটা পাকুড় স্টেশন ঢুকলো। ট্রেনের কামরা তখন মোটামুটি ভর্তি। সেখানে দেখি দুজন ভদ্রলোক ট্রেনের কামরায় উঠলেন, আর জনাতিনেক ভদ্রলোক নেমে গেলেন। দুজন ভদ্রলোক বেশ তর্ক করতে করতেই আমাদের পাশের সিটে বসেছিলেন। আমরা নিজেদের মধ্যেই কথা বলছিলাম, তবে ওই দুজনের তর্কের দিকে কান যেতে বোঝা গেল তারা দুজন সেই একই চিরাচরিত বিষয় নিয়ে আলোচনা করছেন। একজনের চিন্তাধারা তন্ত্রমন্ত্র এগুলো সব সত্যি, আরেকজনের মধ্যে এগুলো সব ভুল, মিথ্যা, ভাওতাবাজি। এবার দুজনের মধ্যে একজন ভৈরবের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা, আপনি বলুন তো মশাই, এই তন্ত্র মন্ত্র এখনকার দিনে এগুলো কি বিশ্বাসযোগ্য? পুরোটাই রিডিকিউলাস কুসংস্কার ব্যাপার। আপনি কি এই সবে বিশ্বাস করেন, এই তন্ত্রে মন্ত্রে? ভৈরব মুখে খানিকটা
একটু মুচকি হাসি নিয়েই বলল, না, একেবারেই করি না। ওগুলো সব মানুষের মনের কুসংস্কার। ভৈরবের উত্তরটা শুনে মনে মনে আমিও হেসে ফেললাম। একজন তান্ত্রিক কিনা নিজের মুখে বলছে যে সে তন্ত্রমন্ত্র বিশ্বাস করে না। অবশ্য লোকগুলো যে ভৈরবকে তান্ত্রিক হিসাবে চিনবে তার কোনো উপায় নেই। ভৈরবের পোশাক আশাক নিতান্তই সাধারণ, গলার রুদ্রাক্ষের মালা দিয়েও থলের ভেতরে ভরা আছে, আর মাথায় কোনো সিঁদুর বা চন্দনের টিকাও নেই। এই ভদ্রলোক আবার দম্ভের সঙ্গে দ্বিতীয়জনকে বলে উঠলেন, দেখেছো হে, ইনিও এসব ভূত প্রেত তন্ত্র মন্ত্র এসবে বিশ্বাস করেন না। এবার দ্বিতীয় লোকটা কিছুটা দমে গেলেন। এই মুহূর্তে আমি ভৈরবের একটা আশ্চর্য ক্ষমতার সাক্ষী হলাম। ভৈরব লোকটার দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল। লোকটা ভৈরবের দিকে চোখ পুড়তেই মুখের তাচ্ছিল্য মাখা হাসিটা মিলিয়ে গিয়ে হঠাৎ কঠিন হয়ে গেল। ঘটনাটা ঘটল মাত্র 10 সেকেন্ডের জন্য। ভৈরব আর লোকটা দুজনেই দুজনের দিকে 10 সেকেন্ডের জন্য ওইভাবে তাকিয়ে রইলেন। ট্রেনের কামরার আর কারো ওই ব্যাপারে নজর পড়ল না। ঠিক 10 সেকেন্ড পর ভৈরব হাতে একটা চুটকি মারল। সঙ্গে সঙ্গে লোকটা চমকে উঠে দরদরিয়ে ঘামতে লাগলো। বিস্ফোরিত চোখে এদিক ওদিক তাকাতে লাগলো, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এবার দ্বিতীয় ব্যক্তি এটা খেয়াল করে বলে উঠল, কি কি হে, কি হলো তোমার? আরে আরে তুমি কি ভয় পেলে নাকি কোনো কিছুতে? কি হলো, কি হলো? লোকটা এবার কাঁপতে কাঁপতে থাকা গলায় বলল, ভূত, ট্রেনের কামরার মধ্যে ভূত আছে। তখন কামরার অনেকের চোখে সেই ব্যাপারটা পড়েছে। একসঙ্গে 4-5 জন তার কথা শুনে হেসে উঠল। ভৈরব হাসি মাখা মুখে লোকটার দিকে জলের বোতলটা এগিয়ে দিল। নিন, একটু জল খান। কোনো কারণে খুব ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে। আপনি তো মশাই ভূতে বিশ্বাস করেন না, আবার ট্রেনের কামরার ভূত আছে বলছেন। লোকটা এমনভাবে হতভম্ব হয়ে গিয়েছিল যে পুরো রাস্তায় আর কোনো কথা বলল না। আমরা আবার নিজের মতো গল্প করতে লাগলাম। যখন আমরা জলপাইগুড়ি স্টেশনে নামি তখন বিকেল প্রায় 4টে। স্টেশন থেকে নামার পরে ভৈরবকে কৌতূহল ভরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভৈরব, এই লোকটা ট্রেনে ওই রকম হয়ে গিয়েছিল কেন গো? ভৈরব হেসে বলল, লোকটার সঙ্গে বৃথা তর্ক করে আমি লোকটাকে বিশ্বাস করাতে পারতাম না, তাই আমার সম্মোহন ক্ষমতা, যেটাকে তোমরা হিপনোটাইজ বলো, সেটা প্রয়োগ করে লোকটাকে খানিকটা ভয় পাইয়ে দিলাম। অবাক হয়ে বললাম, সে কি ভৈরব, তুমি হিপনোটাইজও করতে জানো নাকি? ভৈরব খানিকটা হেসে বলল, আরো অনেক কিছু জানি বন্ধু, সময় এলে সব জানতে পারবে। স্টেশন থেকে বেরোতেই দেখলাম আগে থেকেই একটা সাদা রঙের ফিটন গাড়ি দাঁড়িয়ে আছে। তখনকার জলপাইগুড়ি আর এখনকার জলপাইগুড়ির মধ্যে অনেক পার্থক্য। এখনের মতো জলপাইগুড়ি তখন অতটা আধুনিক ছিল না। ফিটন গাড়ি ছিল কিন্তু খুব কম মানুষের কাছে। দেখলাম গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন একজন সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক। গলায় একটা সোনার চেন আর সোনালি ফ্রেমে বাঁধানো চশমা প্রমাণ দিচ্ছে তার আভিজাত্যের। ভৈরব সামনে যেতেই লোকটা সম্মানের সঙ্গে হাত জোর করে বলল, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যে এসেছেন, কি বলেছে আপনাদের ধন্যবাদ দেব? বড় বিপদে আছি আমি। এরকমভাবেই ভৈরবের কাছে কেউ হাত জোর করে দাঁড়িয়ে থাকলে তার খুব অস্বস্তি হয়। ভৈরব তখনই বলে উঠল, আরে নরেন্দ্রবাবু, এরকম করছেন কেন? আমি চলে এসেছি তো, আর কোনো চিন্তা নেই। এবার আমার দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, আলাপ করিয়ে দিই নরেন্দ্রবাবু, ইনি হলেন আমার বন্ধু অমিত হাজরা। আর অমিত, আলাপ করিয়ে দিই, ইনি হলেন নরেন্দ্রমোহন রায়, কলকাতার অবসরপ্রাপ্ত একজন উচ্চপদস্থ কর্মচারী। তারপর আমরা গাড়িতে উঠে বসি। জলপাইগুড়ির রাস্তা আমার খুব প্রিয়। মাঝে একবার এখানে এসেছিলাম অনেকদিন আগে।
এখান থেকে দার্জিলিং, সিকিম, গ্যাংটক ঘুরে এসেছি। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যেতে লাগলাম। দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে বিখ্যাত হলেও জলপাইগুড়ি অঞ্চলের কিছু চা বাগান রয়েছে। আকাশটা বেশ পরিষ্কার। তাছাড়া জুন মাসের তীব্র গরমের অত্যাচারও ছিল না এই অঞ্চলে। মাঝে একবার ভৈরবের দিকে তাকালাম, সেও এই প্রাকৃতিক পরিবেশটা বেশ ভালোই উপভোগ করছে। হঠাৎই একটা কবিতা আবৃত্তি করে উঠল। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। আমি খানিকটা অবাক হয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করি, এ কি ভৈরব, তোমার মুখে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বদলে হঠাৎ সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা? ভৈরব হাসতে হাসতে আমাকে বলে, সব সময় তন্ত্রমন্ত্রে ডুবে না থেকে বন্ধু, মাঝে মাঝে জীবনটাকে উপভোগ করতে হয়। বিশ্বস্রষ্টার এত সুন্দর এক শৈল্পিক কারুকার্য যে কোনো মন্ত্রের থেকেও অনেক বেশি সুন্দর। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অর্থাৎ আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। অর্থাৎ এই প্রকৃতির মধ্যেও রয়েছেন ঈশ্বর, তাই প্রকৃতির রূপের সাধনা সেও ঈশ্বরের সাধনারই অংশ। 1-1.5 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে। বেশ পুরোনো আমলের একটা কাঠের তৈরি বাড়ি। বাড়িটা বলতে গেলে একেবারে পাহাড়ের কোলে। বাড়ির পিছন দিকে রয়েছে একটা পাহাড়। বাড়ির খুব কাছ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী। নরেন্দ্রবাবুর মুখে শুনলাম নদীটার নাম ডিমলা নদী। এত সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘরটা থাকা সত্ত্বেও আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে ঘরটায় কোনো সমস্যা রয়েছে, কারণ ঘরের আশেপাশের এলাকাটা বড্ড থমথমে। পাহাড়ি পরিবেশের দমকা হাওয়াও যেন বইছে না ওই অঞ্চলে। পরিবেশটা বেশ গুমোট হয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম ভৈরব মনে মনে সেই কথাই ভাবছে। এতক্ষণ গাড়িতে তার মেজাজ ফুরফুরে হলেও এখানে তার মুখটা বেশ গম্ভীর হয়ে গেছে। নরেন্দ্রবাবু বললেন, আসুন, আপনারা ঘরের ভিতর আসুন। অনেক দূর থেকে এসেছেন, কিছুটা বিশ্রাম নিয়ে নিন। ভৈরব গম্ভীরভাবে বলল, না, আমি এখন ঘরে ঢুকবো না। ঘরের চারপাশটা আমি একটু ঘুরতে চাই। অগত্যা নরেন্দ্রবাবুকে রাজি হতে হলো। আমি, ভৈরব, নরেন্দ্রবাবু মূল ফটক পেরিয়ে ভিতরে ঢুকলাম। বাড়ির চারদিকে বাগানের মতো কিছু ফাঁকা জায়গা রয়েছে। ভৈরব বাড়ির ভিতরে ঢুকে বাঁ দিকে চলতে লাগলো। আমরাও তার পিছন পিছন অনুসরণ করে যেতে লাগলাম। না, ভিতরের পরিবেশটা সত্যি খুব থমথমে। ভৈরব তার পকেট থেকে রুদ্রাক্ষটা বার করে রুদ্রাক্ষ মালা হাতে জড়িয়ে নিল। একবার জোরে বলল, ওম নমঃ শিবায়। তারপর ভালো করে বাড়িটা প্রদক্ষিণ করতে লাগলো। একবার, দুবার, মোট 3 বার বাড়িটাকে প্রদক্ষিণ করলো ভৈরব। তারপর বাড়ির সামনে এসে নরেন্দ্রবাবুকে প্রশ্ন করলো ভৈরব। পুরো বাগানের 3 দিকে দেখলাম 3টে মার্বেলের সিংহ মূর্তি বসানো আছে। আচ্ছা, আরেকটা দিকের মূর্তি, ওটার কি হলো? নরেন্দ্রবাবু উত্তর দিলেন, আমাদের বাড়ি কেনার প্রথম থেকে চারদিকে 4টি সিংহ মূর্তি বসানো ছিল, কিন্তু অসাবধানতার কারণে ডান দিকের পিছনের সিংহ মূর্তিটা ভেঙে যায়। ভাঙা মূর্তি দেখতে ভালো লাগবে না, তাই এটাকে ভেঙে ফেলে দিয়েছি। এবার ভৈরব একটা সিংহ মূর্তির কাছে গেল। সাদা মার্বেলের খোদাই করা সিংহ মূর্তি। দেখে মনে হয় অনেক বছর পুরনো। খুব বেশি বড় নয় উচ্চতায়, তবে ফুট 3 হবে। সিংহ মূর্তিটার গায়ে কিছু একটা লেখা ছিল। সেই লেখাটার উপরে হাত রেখে চোখ বন্ধ করলো ভৈরব। তারপর উঠে বলল, চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। ওর মুখের গাম্ভীর্যতা এখনো কাটেনি।
তখন প্রায় সন্ধে হব হব হয়েছে। নরেন্দ্রবাবু বাড়ির ভিতরে একটা সুন্দর পরিচ্ছন্ন সাজানো গোছানো রুমে আমাদের নিয়ে গেলেন। একই রুমে দুটো খাট আছে, টেবিল, আলমারি, আলনা, চেয়ার ইত্যাদি নানা রকম আসবাবপত্র সাজানো ঘরটা। ঘরের কোণে একটা দরজার দিকে আঙ্গুল দেখিয়ে নরেন্দ্রবাবু বললেন, ওই দিকে বাথরুম। আপনারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি ততক্ষণে খাবার জোগাড় করছি। ভৈরবের মুখ খানিকটা স্বাভাবিক হয়ে এসেছে। সে বলল, এই ভাষাটা প্রাচীন তিব্বতী ভাষা, খুব বেশি কিছু বুঝলাম না। যাই হোক, তোমাকে পরে সব কথা বলবো। এখন হাত মুখটা ধুয়ে আসি, চলো। হাত মুখটা ধুয়ে এসে যখন বাইরে বেরোলাম, তখন দেখলাম রেকাবিতে খাবার সাজিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে নরেন্দ্রবাবু। আমরা বসে পড়তেই নরেন্দ্রবাবু বললেন, নিন নিন, শুরু করুন, চা এক্ষুনি আসছে। এরপর নিজের স্ত্রীকে একটু জোরে বললেন, কই গো উমা, তোমার চা হলো? দেখলাম নরেন্দ্রবাবুর স্ত্রী উমাদেবী রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে আড়ষ্ট হয়ে। তার শুকিয়ে যাওয়া মুখ দেখে মনে হচ্ছিল যে তিনি কিছুতে ভয় পেয়েছেন। তিনি খানিকটা সংকুচিত কণ্ঠে বললেন, আধ ঘন্টা ধরে চা পাতা দিয়ে জল ফোটাচ্ছি, জল গরম হচ্ছে, কিন্তু জলে কিছুতেই চায়ের রং আসছে না। আসলে এই বাড়িতে আসার পর থেকেই এইরকম নানান সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা। ভৈরব রান্নাঘরের দিকে উঠে গেল, তার সঙ্গে সঙ্গে আমিও। আমরা দুজনে রান্নাঘরে ঢুকে পড়লাম। দেখলাম নরেন্দ্রবাবুর দুই মেয়েও ভয় পেয়ে এগিয়ে আসছে রান্নাঘরের দিকে। ভৈরব দেখল সত্যি জলটা টকবক করে ফুটলেও তাতে চায়ের রং আসেনি। সে তখন পকেট থেকে আবার রুদ্রাক্ষের মালাটা বার করে একবার ছুঁয়ে দিল ওই জলের পাত্রে। একটা মন্ত্র পড়ল সে, ইদং পানীয় জলং নমঃ ক্লী শ্রীকৃষ্ণায় নমঃ। ইদং পানীয় জলং নমঃ ক্লী শ্রীকৃষ্ণায় নমঃ। ইদং পানীয় জলং নমঃ ক্লী শ্রীকৃষ্ণায় নমঃ। সঙ্গে সঙ্গে সকলকে অবাক করে জলটা চায়ের রঙে হয়ে গেল। হাসি মুখে ভৈরব বলল, চলুন চা খাওয়া যাক। চা খেতে খেতে নরেন্দ্রবাবু সমস্ত ঘটনাটা খুলে বলল, আমি কলকাতায় একটা উচ্চপদস্থ কর্মচারী রূপে দীর্ঘদিন কাজ করেছি। আমার দুই ছেলে আর দুই মেয়ে ছিল। দুই ছেলে কলকাতাতে পড়াশোনা করে এখন সেখানেই চাকরি করে। এই দুই মেয়ে লাবণ্য আর মল্লিকা এরা আমাদের সঙ্গেই থাকে। আমার দুই ছেলে বিবাহিত। ছেলেদের সংসার গুছিয়ে দেওয়ার পর আমি চাকরি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিই। তারপর যেটুকু টাকা পয়সা ছিল সেই সমস্ত সঞ্চয় টাকা খরচ করে এই বাড়িটা কিনি। শহরের ভিড়ের মাঝে, ওই গোলযোগের মাঝে আর থাকতে ইচ্ছা করছিল না আমাদের। পাহাড় আমার কাছে খুব প্রিয়। আমার স্ত্রীও পাহাড় ভালোবাসেন। সেজন্য যখন এই বাড়িটা আমরা প্রথমবার দেখি, এক নজরে এই বাড়িটা ভালো লেগে যায়। তারপর আমরা এই বাড়িতেই থাকা স্থির করি। প্রায় সমস্ত সঞ্চয়টুকু দিয়ে এই বাড়িটা কিনে নেওয়ার পর যখন এই বাড়িতে পাকাপাকি চলে আসি, তখন একের পর এক সমস্যা শুরু হয়। কোনো দিন দেখি বাড়ির বাগানে মরা পাখি পড়ে আছে। কোনো দিন দেখি ঘরের দরজার সামনে রক্তের দাগ। রাতে মাঝে মাঝে এক মহিলার চিৎকারের কণ্ঠ শুনতে পাই। মাঝে মাঝে নূপুরের শব্দ শুনতে পাই। কখনো কখনো আবার খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। হয়তো বাইরে পুরো এলাকাতেই আকাশ পরিষ্কার, শুধু আমাদের ঘরের কাছে উঠেছে এক উত্তাল ঝড়। আবার কখনো কখনো চারিদিকে ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো এই বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে অদ্ভুত কুমোট ভাব। একদিন তো হয়েছিল কি, এই ঘরে আমরা কচি পাঁঠার মাংস রান্না করছিলাম, কিন্তু খাবার সময় কড়াইয়ের ঢাকনা খুলতে দেখা যায় অদ্ভুত জাদু বলে রান্না করা মাংসটা কাঁচা মাংসে পরিণত হয়েছে। এই বাড়িটা যে আমরা ছেড়ে চলে যাব তারও উপায় নেই। আমার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে দিয়েছে এই বাড়িটার জন্য। এবার ভৈরব বলল, আচ্ছা, এই বাড়ির আগের মালিক সম্বন্ধে আপনি কিছু জানেন? নরেন্দ্রবাবু বললেন,
ভদ্রলোকের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে স্বামী স্ত্রী আর এক ছেলে একসঙ্গে বাড়িতে থাকতেন। ভদ্রলোকের নিজস্ব টি এস্টেট ছিল। ভদ্রলোক মারা যাবার পর তার ছেলে এই বাড়িটা আমাদের বিক্রি করে। তার ছেলের নাম সম্ভবত শুভঙ্কর ছিল। ভৈরব আর কোনো কথা বলল না। ঘরের সবার সাথে মোটামুটি আলাপচারিতার পর আমরা আমাদের ঘরে গা এলিয়ে শুয়ে পড়লাম। ততদিনে আমার একটা অভ্যেস হয়েছিল, ভৈরব কোনো মন্ত্র পড়লে সেই মন্ত্রটার মানে তার কাছ থেকে জানতে চাওয়া। তাই স্বভাবতই আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভৈরব, তুমি যে মন্ত্রটা পড়লে ওইখানে, তো সেটার মানে কি ছিল? ওটা সেরকম কিছু না। যেহেতু কোনো অপশক্তির কারণে জলটা ফুটছিল না, তাই আমিও ওই জলটাকে শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করলাম। আর ঈশ্বরের কাছে অর্পিত কোনো জিনিসে কখনো কোনো অশুভ শক্তি থাকতে পারে না, তাই সঙ্গে সঙ্গে সে ফুটন্ত জল অপশক্তির প্রভাব থেকে মুক্ত হলো। সারাদিন পথের ধকলের পর আমরা দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। রাত তখন কটা আমার ঠিক খেয়াল নেই। দেখি ভৈরব আমাকে ঠেলা দিয়ে ঘুম থেকে তুলছে। অমিত, অমিত, ঘুমিয়ে পড়লেন নাকি? ওঠো। আমি কিছুটা ঘুমের ঘোরেই জিজ্ঞাসা করলাম, এত রাতে? ওহ, কি হলো আবার? ভৈরব বলল, ও যে, শুনতে পাচ্ছ না? ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি কান পেতে ভালো করে শুনে বুঝতে পারলাম মৃদুভাবে একটা নুপুরের আওয়াজ উঠছে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ উঠছে। ভৈরব বলল, চলো, আমাদের এখনই বেরিয়ে দেখতে হবে। এই বলে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ল। আমাদের ঘরটা যেখানে, তার দুই পাশে আরও দুটো ঘর। একটা ঘরে নরেন্দ্রবাবু আর তার স্ত্রী থাকেন, আর একটা ঘরে থাকেন তার দুই মেয়ে। আমরা চুপি চুপি ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেলাম। এখানটায় একটা লম্বা সরু প্যাসেজ ছিল। এর পিছনের দিকে ছিল আর একটা সরু প্যাসেজ, যেটা নরেন্দ্রবাবু স্টাডি রুম ছিল। আর সামনের দিকে ছিল একটা খোলা বারান্দা। বারান্দার ওপাশে আরও কয়েকটা অব্যবহৃত ঘর ছিল। ওই দিক দিয়ে আবার একটা সরু প্যাসেজ ছিল, যার শেষে ছিল দোতলায় ওঠার সিঁড়ি। নুপুরের আওয়াজটা দেখলাম ঘরের বারান্দার দিক থেকে আসছে। ভৈরব ছুটে সেই দিকে চলে গেল, তার পিছন পিছন আমিও গেলাম। নুপুরের আওয়াজটা আবার ঝনঝন করে অপর দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে একটা ছায়ামূর্তিকে দেখতে পেলাম বলে মনে হলো। তবে ছায়ামূর্তিটা যেটা দেখলাম সেটা অবশ্যই কোনো মানুষের নয়। অন্য কেউ হলে এতক্ষণে অজ্ঞান হয়ে যেত, কিন্তু ভৈরবের সঙ্গে থেকে থেকে এরকম অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, তাই ব্যাপারটা আমার কিছুটা গা শোয়া হয়ে গেছে। ছায়াটা দেখে যা বুঝতে পারলাম, একটা মহিলা অবয়ব, যার চুলগুলো হাওয়ায় উঠছে। লকলকে একটা প্রায় 12 ইঞ্চির ঝিল মুখের বাইরে বেরিয়ে আছে। ভৈরব নির্ভীকভাবে সেদিকে যেতে লাগলো। তার হাতে তখনও সেই রুদ্রাক্ষের মালাটা ছিল। সামনে পড়ে থাকা একটা লণ্ঠন তুলে নিয়ে আমিও এগিয়ে গেলাম। পায়ের ঝনঝন উপরের আওয়াজে অশরীরীটা প্যাসেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে একটা ঘরের ভিতর মিলিয়ে গেল। ভৈরব ছুটে ছুটে সেই ঘরের দরজার কাছে গেল। তারপর ঘরের দরজায় কান পেতে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎই ঘরের ভিতর থেকে একটা অশরীরীর ভয়ানক আর্তনাদ শোনা গেল। আর্তনাদটা শুনে আমি এমনই চমকে গেলাম যে আমার হাত থেকে লণ্ঠনটা মাটিতে পড়ে গেল। আর ভৈরব হয়তো কিছুটা চমকে গিয়েছিল, বা এরকম কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না, তাই সেও খানিকটা পিছিয়ে এলো। চিৎকারটা ইতি মুহূর্তে বাড়ির বাকিরাও শুনতে পেয়েছে। নরেন্দ্রবাবু আর তার স্ত্রীও দেখলাম ছুটে আসছেন বাড়ির দিকে। ভৈরবকে দেখে বললেন, কি 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 হলো? আপনারা রাতের অন্ধকারে এখানে? ভৈরব কিছুটা সামনে নিয়ে বলল, সেরকম কিছু না, অনেক রাত হয়েছে, শুতে যান, কাল সকালে কথা হবে। তারপর আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। আমরা দুজনেই ঘরে চলে এলাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম।
সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে ভৈরব ধ্যানে বসে আছে। তাকে আর বিরক্ত না করে আমি বাথরুম থেকে প্রাতঃকৃত্য সেরে এলাম। বেরিয়ে এসে দেখি ভৈরব বাইরের স্টাডি রুমের কাছে বসে আছে, তার হাতে চায়ের কাপ। নরেন্দ্রবাবু বসে আছে। এবার আমিও গিয়ে সেখানে বসলাম। সকালে কিছুক্ষণ গল্প করার পর নরেন্দ্রবাবু একটা জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেলেন। আমি আর ভৈরব বেরোলাম একটু বাইরে বেরোবার জন্য। বাইরের প্রাকৃতিক পরিবেশটা বেশ মনোরম এবং আরামদায়ক। শুধু ঘরের আশেপাশের বাতাসটা যেন কীরকম ভারী। সামনে ডিংরা নদী থেকে আমরা হেঁটে এলাম। এটা তিস্তার একটা শাখা নদী, অত্যন্ত সরু এবং ঠান্ডা জলের একটি পাহাড়ি নদী। এখানে এসে মনটা বেশ হালকা হলো। তবুও রাতের বিভীষিকার কথাটা মনে পড়তেই ভৈরবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভৈরব, কিছু বুঝতে পারলে? ভৈরব শান্ত কণ্ঠে বলল, কিছুটা আন্দাজ করতে পারছি। আজ সকালে ধ্যানে বসে আমি অনেক কিছু বুঝতে পারলাম। আশা করছি যে কালকের মধ্যেই এই সমস্যার সমাধান করে উঠতে পারবো। এরপর আমরা দুজন মিলে শহরটা কিছুটা ঘুরতে বেরোই। যখন আমরা বাড়ি ফিরে আসি তখন বেলা আন্দাজ 10:30 হবে। বাড়ির দরজার কাছে ঢুকতেই একটা মহিলা কণ্ঠের আর্তনাদ খেয়াল করি। সম্ভবত গলার আওয়াজটা উমা দেবীর। আমি আর ভৈরব ছুটে ঘরের ভিতরে ঢুকে পড়ি। দেখি ঘরের মূল দরজার কাছেই উমা দেবী কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞেস করি, কি হলো? উমা দেবী ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে একদিকে আঙুল দেখিয়ে বললেন, ওইদিকে দেখুন, দেখুন ওইদিকে। আমি আর ভৈরব এবার খেয়াল করে তাকিয়ে দেখি একটা ভয়ানক অদ্ভুত দৃশ্য। কোনো একটা পাহাড়ি পাখি গলা কাটা অবস্থায় বাগানের মেঝেতে পড়ে আছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়ে আছে, আর দুটো রক্তমাখা মহিলার পায়ের ছাপ ঘাসের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে ঘরের দেওয়ালের কাছে। পায়ের ছাপ দুটো ঘরের দেওয়াল বেয়ে উঠে গিয়েছে একেবারে দোতলার জানলার কাছে। ঘটনাটা দেখে ভৈরব কিছুটা অবাক হয়ে গিয়েছিল। এরপর ভৈরব তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো উমা দেবীকে, দোতলার ঘরে কি কেউ আছে? উমা দেবী এবার কিছুটা হুঁশে এসে আঁতকে উঠে বললেন, উপরের ঘরে তো আমার মেয়ে দুটো পড়তে বসেছে। ভৈরব আর আমি তখন ছুটে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। তরতরিয়ে দুজন মিলে উঠে পড়লাম দোতলায়। দোতলায় শুধুমাত্র একটাই ডোর। দরজার কাছে এসে ভৈরব জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। দরজা ভেতর থেকে বন্ধ। আমি আর ভৈরব জোরে জোরে ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলাম। ভৈরব উত্তেজিতভাবে বলল, দরজাটা ভেঙে ফেলতে হবে। খুব বেশি কষ্ট করতে হলো না। দুজন মিলে 8 মিনিটের মধ্যেই ঘরের দরজাটা ভেঙে ফেললাম। ঘরের ভিতরের দৃশ্যটা দেখে আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। নরেন্দ্রবাবুর 2 মেয়ের মধ্যে ছোট মেয়ে ঘরের এক কোণে জড়ো জড়ো হয়ে বসে আছে, আর বড় মেয়ে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই ভৈরব বড় মেয়েকে কোলে তুলে নিয়ে নিচে নিয়ে গেল আর আমাকে বলল, অমিত, তুমি আরেকজনকে দেখো। আমি ছোট মেয়েটার কাছে গেলাম। মেয়েটা তখনও ভয়ে ঠক ঠক করে কাঁপছে। আমি সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই বাচ্চা মেয়েটা আমাকে জড়িয়ে ধরল ভয়ে। তার কিছুক্ষণের মধ্যে নরেন্দ্রবাবু এলেন। সমস্ত কথা জানতে পেরে তিনি ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার এসে কিছুক্ষণ পরীক্ষা করার পর বলল, কোনো কারণে খুব ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে, কিন্তু এতক্ষণে জ্ঞান ফিরে আসার কথা। কেন যে জ্ঞান ফিরছে না ওটাই তো বুঝতে পারছি না। ডাক্তার কয়েকটা ওষুধ দিয়ে চলে গেলেন এবং পরের দিন আবার খবর দিতে বললেন। তখন দ্বিতীয় অদ্ভুত ঘটনাটা ঘটল। ডাক্তার যখন বাইরে বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সামনের একটা সূচালো গাছের ডাল ধারালো বল্লমের মতো ডাক্তারের দিকে আসতে লাগলো। তখন ভৈরবের তৎপরতা লক্ষ্য করলাম আমি। এক মুহূর্তের মধ্যে ভৈরব গাছের ডালটার দিকে হাত তুলে নিজের চোখ দুটোকে শক্ত করল আর ঠোঁটটা আস্তে আস্তে নড়তে লাগলো। সঙ্গে সঙ্গে গাছের ডালটা অদ্ভুতভাবে হাওয়াতে আটকে গেল।
ডাক্তার পিছন ভিড়েছিলেন। তিনি বুঝতে পারলেন না ব্যাপারটা কি হলো। ডাক্তার নিজের মনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলেন। অদ্ভুতভাবে তখন আমি আর নরেন্দ্রবাবু দেখছি যে গাছের ডালটা কিভাবে ভৈরব হাওয়ায় আটকে রেখেছে। লোকটা চলে যেতেই ভৈরব হাতটা নামিয়ে নিয়ে হাঁটুর ঘরের মেঝেতে বসে পড়ল। গাছের ছুচালো ডালটা তখনই ধূপ করে মাটিতে পড়ে গেল। ভৈরবকে দেখে মনে হলো সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে এক মুহূর্তের মধ্যে। আমি ভৈরবকে তুলতে তুলতে বললাম, কি হলো ভৈরব? কি হলো তোমার? ভৈরব জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, সেরকম কিছু না, এসব করলে কোনো একটা শক্তি ক্ষয় হয়ে যায়, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছি। প্রায় আধ ঘন্টা পর ভৈরব আবার আগের মতন চনমনে হয়ে গেল। তবে নরেন্দ্রবাবু আর তার স্ত্রী একেবারে ভেঙে পড়েছেন। তাদের বড় মেয়ের জ্ঞান ফেরেনি, আর স্ত্রীর কান্না কোনোভাবে আটকানো যাচ্ছে না। তার সঙ্গে কথা বলে বোঝা গেল যে সে আর তার দিদি ঘরে পড়েছিল। হঠাৎ ঘরের জানলা দিয়ে একটা কালো ঘন অন্ধকার ছায়া ঘরের ভেতরে ঢুকে পড়ল। এটা দেখেছি আর তার দিদি খুব ভয় পেয়ে গিয়েছিল। কালো ছায়াটা হঠাৎ তার দিদি শরীরের ভিতরে ঢুকে পড়ল। তারপরে তার দিদি অজ্ঞান হয়ে গেল। এই কথাগুলো শোনার পর নরেন্দ্রবাবু আরও ভেঙে পড়লেন। এবার ভৈরব বলল, চিন্তা করবেন না নরেন্দ্রবাবু, এটা ভেঙে পড়ার সময় নয়, বরং এটাই ঘুরে দাঁড়ানোর সময়। আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলব। আজ রাতের মধ্যেই আমি সমস্ত সমস্যার সমাধান করব। কথাটা বলার পর ভৈরব ঘর থেকে বেরিয়ে গেল। এরপর নিজের ঘর থেকে ভৈরব এলো, তার হাতে একটি হিঁদুমুখী বালা। ভৈরব আবার বলতে শুরু করলো, ঘরের ভিতর একটা খুব গুরুতর সমস্যা আছে। আজ সকালে ঘুম থেকে উঠে ধ্যানের মাধ্যমে আমি সমস্যার কিছু অংশ জানতে পেরেছি, কিন্তু এখনো পুরোটা জানতে পারিনি। বাকিটা জানতে হবে আপনাকে। মানসিকভাবে প্রস্তুত হন নরেন্দ্রবাবু। এবার নরেন্দ্রবাবু একটু শক্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন, আমায় কি করতে হবে বলুন। ভৈরব বলল, এই দুমুখী বালার একটা প্রান্ত আপনি ধরবেন, আর একটা প্রান্ত আমি। আমি আমার বিশেষ দিব্যদৃষ্টির ক্ষমতা আপনার মধ্যে সঞ্চারিত করব, যার ফলে আপনি অতীতের সমস্ত ঘটনা চোখের সামনে দেখতে পাবেন। সেখানে হয়তোবা অনেক কিছু আপনার চোখে পড়তেও পারে। আপনাকে ভয় পেলে চলবে না। এরপর ভৈরব বসল মেঝেতে। একটা বাটিতে কিছুটা গঙ্গা জল নিল। সেই গঙ্গা জলে নরেন্দ্রবাবুকে একটা হাত ডুবিয়ে রাখতে বলল। এরপর আরেকটা হাত দিয়ে নরেন্দ্রবাবুকে দুমুখী বালার একটা প্রান্ত ধরতে বলল। দুমুখী বালার অপর প্রান্তটা ধরল সে, আর আরেক হাতে ভৈরব নিজের রুদ্রাক্ষের মালাটা জড়িয়ে নিয়ে সেটা নরেন্দ্রবাবুর মাথায় ঠেকালো। নরেন্দ্রবাবুর দেহটা ক্ষণে ক্ষণে শিক্ষিত হয়ে উঠতে লাগলো। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা একটা বন্ধ ঘরের মধ্যে করছিলাম। ঘরের বাইরে মাঝে মাঝে মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। নরেন্দ্রবাবুর মুখে কখনো ভয়ের ছাপ, কখনো কৌতূহলের ছাপ, তো কখনো আতঙ্কের ছাপ। আর ভৈরবের মুখে একটা না একটা মন্ত্র বারবার শোনা যাচ্ছে। পরব্রহ্ম পরমাত্মনে নমো মম শরীর পাহি পাহি কুরু কুরু স্বাহা। প্রায় 45 মিনিট ধরে পুরো ঘটনাটা চলল। বাইরে ততক্ষণে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝে জোরে জোরে বাজ পড়ছে। অনেকক্ষণ পর নরেন্দ্রবাবু চোখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। এরপর ভৈরব নরেন্দ্রবাবুকে কিছুটা জল খেতে দিল। তারপর জিজ্ঞেস করল, বলুন আপনি কি দেখলেন? নরেন্দ্রবাবু বলল, আজ থেকে অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিলেন শশীভূষণ বাবু। তিনি তার স্ত্রী আর পুত্রকে নিয়ে বাড়িতেই থাকতেন। তার ছেলের নাম ছিল শুভঙ্কর। শশীভূষণ বাবু একজন টি এস্টেটের মালিক ছিলেন। নিজস্ব কাঠের ব্যবসা ছিল। শশীভূষণের বড় দাদা ছিল মণিভূষণ। মণিভূষণ ছিলেন অবিবাহিত। তিনি প্রথমেই
পরিবারের সঙ্গেই থাকতেন। মণিভূষণ মনে মনে শশীভূষণকে হিংসা করেছেন। তার ব্যবসায়িক সাফল্যের জন্য শশীভূষণের সারল্যের সুযোগ নিয়ে মণিভূষণ তার কাছ থেকে সমস্ত টি এস্টেটের ব্যবসা, কাঠের ব্যবসা লিখিয়ে নেন। ফলে শশীভূষণের আর্থিক অবস্থা রাতারাতি খারাপ হয়ে যায়। এদিকে তার ছেলের তখন বিদেশে পড়তে যাবার সময়। শশীভূষণের পক্ষে টাকা জোগাড় করা খুব কঠিন হয়ে যায়। শশীভূষণ প্রথম থেকেই তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট ছিলেন, বিশেষ করে তিব্বতী তন্ত্র সাধনা। তার স্ত্রীও এই ব্যাপারটি জানতেন। পরবর্তীকালে শশীভূষণ দীর্ঘ সময় তিব্বতে কাটান একজন সাধুর সাথে। সেখান থেকে বজ্রাযান বৌদ্ধ তন্ত্র সাধনার উচ্চতর জ্ঞান লাভ করেন। তিব্বতী ভাষায় তেজরাভা শিয়তে নামক এক বিশেষ পন্থা অবলম্বন করে তিনি প্রেত নামানোর কৌশল রপ্ত করেন। বৌদ্ধ মত অনুযায়ী এই বিশেষ কৌশলের মধ্য দিয়ে নামানো প্রেতদের কাছ থেকে নিজের ইচ্ছামতো জিনিস নেওয়া যায়। এর বদলে অবশ্যই প্রেতকেও কিছু দিতে হয়। যথাসময়ে তিনি এই বিশেষ তিব্বতী কৌশল ব্যবহার করে নিজের বাড়িতে প্রেত সাধনা সম্পন্ন করে প্রেতকে নামানোর কাজে সফল হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি প্রেতের কাছ থেকে নিজের সমস্ত সম্পত্তি ফেরত পান। সেই প্রেত শক্তি শশীভূষণ বাবু স্ত্রীর জীবনের বদলে সেই সম্পত্তি ফিরে পাওয়ার সওদা করেন। অবশ্য সেই সাধনার 7 দিনের মধ্যে মণিভূষণ বাবুর মুখে রক্ত ফুটে মৃত্যু ঘটে। শশীভূষণ বাবু নিজের সমস্ত সম্পত্তি আবার ফিরে পান, কিন্তু একই সাথে তিনি নিজের স্ত্রীকে ভালোবাসতেন। তিনি বুঝতে পারলেন যে তার পক্ষে তার স্ত্রীর বলিদান দেওয়া সম্ভব নয়। ফলে তিনি আবার তিব্বতী তন্ত্র সাধকের কাছে যান এবং ওই তিব্বতী তন্ত্র সাধক তিনি নিয়ে আসেন। তিব্বতী তন্ত্র সাধক তাকে বারবার বারণ করেছিলেন এই কাজ করার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। এবার ভৈরব তাকে থামিয়ে দিয়ে বলল, বাকিটা আপনাকে আর বলতে হবে না, বাকিটা আমি বলছি, আপনি বরং মিলিয়ে নিন। সেই তিব্বতী তন্ত্র সাধক এক বিশেষ সাধনার মাধ্যমে একটা ছাগলকে জ্যান্ত পুড়িয়ে তার ভস্যের মধ্যে সেই প্রেত শক্তিকে বন্ধ করেন, আর ঘরের চারিদিকে এক বিশেষ গৃহবন্ধন মন্ত্র দিয়ে বেঁধে দেন, যে মন্ত্রকে তাদের ভাষায় বলা হতো ফাংহুও বাংহো ফিংসে। সেই ছাগলের 4টে টুকরোতে এই গৃহবন্ধনের মন্ত্র লিখে মার্বেলের সিংহগুলোর মধ্যে উড়ে দেওয়া হয়, আর ঘরের 4 কোণে 4টে মার্বেলের সিংহ রাখা হয়। যদিও শেষ পর্যন্ত শশীবাবুর স্ত্রী বেঁচে গেলেও শশীভূষণবাবু আর বাঁচতে পারেননি। সেদিন যেভাবে ডাক্তারের উপর আক্রমণ হয়েছিল, সেভাবেই একটা গাছের ডালের আঘাতে শশীভূষণবাবুর মৃত্যু ঘটে। কিন্তু আপনাদের দোষের জন্য তাদের মধ্যে একটা সিংহ ভেঙে যায়, আর সেই অশুভ শক্তি এবার শক্তি অর্জন করতে থাকে। নরেন্দ্রবাবু বললেন, আপনি ঠিক বলেছেন। ভৈরব বলল, আমি জানি যে এই ছাগলের ভস্য এই ঘরের মধ্যেই রাখা আছে, কিন্তু সেটা কোথায় রাখা আমি জানি না। নরেন্দ্রবাবু বললেন, আপনার দেওয়া ক্ষমতার জন্য আমি দেখতে পেলাম আমাদের ঘরের উল্টো দিকের প্যাসেজে একবারে কোণের ঘরটায় একটা ওয়াল ক্লকের পিছনে লাল কাপড়ে মুড়ে সেই ভস্যটাকে রাখা হয়েছে। ভৈরব বলল, বেশ, আমি সব জেনে গেছি। এবার আমাদের আর খুব বেশি সমস্যা হবে না। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। বাইরে এখনো প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে, ভয়ানক বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। উত্তেজনায় আমি টান টান হয়ে অপেক্ষা করতে লাগলাম ভৈরবের জন্য। কিছুক্ষণ পর ভৈরব তার হাতে থলেটা নিয়ে এলো। এসে প্রথমে জিজ্ঞাসা করল, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর শুকনো কাঠ আছে তো? নরেন্দ্রবাবু বললেন, হ্যাঁ, ফায়ার প্লেসের জন্য আমাদের ঘরে শুকনো কাঠ রাখা থাকে। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি ভৈরবকে জিজ্ঞাসা করলাম, ভৈরব, তুমি কি করতে চাও? ভৈরব বলল,
সেরকম কিছু না অমিত, প্রেতবন্ধন মুক্তির জন্য একটা যজ্ঞ করব। প্রায় আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেল। বাইরের বৃষ্টির জন্য বাইরে বেরোনো যাচ্ছে না। ঘরের নিচের তলার বারান্দাটা বেশ বড়। বারান্দা থেকে সমস্ত আসবাবগুলো সরিয়ে নেওয়া হলো। মাঝখানে কাঠ দিয়ে যজ্ঞের জন্য জায়গাটা প্রস্তুত করা হলো একটা স্টিলের পাত্রে, ভিতরে কাঠগুলো রেখে। ভৈরব আর আমি সকালবেলা যখন জলপাইগুড়ির বাজারে ঘুরতে গেছিলাম তখন ভৈরব বেশ কিছু জিনিস কিনেছিলেন, ঘি, হলুদ, সিঁদুর, তেল, হরিতকি ইত্যাদি। নরেন্দ্রবাবুর বড় মেয়েকে এনে মেঝেতে একটা জায়গাতে শোয়ানো হলো। তাকে যেখানটা শোয়ানো হলো সেখানে সিঁদুর দিয়ে ভৈরব আগেই একটা তারার মতন ছবি এঁকে রেখেছিলেন। এরপর হলুদ আর চৌকের আগুনের কিছুটা ছাই নিয়ে ভৈরব একটা গোল বৃত্ত আঁকল। যথাসময় প্যাসেজের সেই কোণার ঘরের পিছন থেকে লাল রঙের ছাই ভর্তি কাপড়ের পুঁটলি পাওয়া গেল। ভৈরব এবার আমাকে সহ বাড়ির সকলকে হলুদ দিয়ে বানানো গোল বৃত্তের ভিতরে দাঁড়াতে বলল, আর বৃত্তের চারিদিকে সে একটা মন্ত্র বলল। সর্বদুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশায় লীং হুং স্বাহা। আর সাবধান করে দিল, আপনাদেরকে এই প্রেত শক্তি ভয় দেখানোর চেষ্টা করবে, আপনাদেরকে মারার চেষ্টা করবে, অথবা আপনাদেরকে মানসিকভাবে দুর্বল করে আপনাদের মেয়ের মাধ্যমে আপনাদেরকে এই গোল বৃত্ত থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করবে। আমার শুধু একটাই অনুরোধ, আপনারা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবেন না। অমিত, তোমার উপর দায়িত্ব রইল, তুমি কাউকে বাইরে বের হতে দিও না। আমি যখনই এই কাপড়ের পুঁটলিটা খুলব তখনই ওই প্রেত শক্তি পুরোপুরিভাবে শক্তিশালী হয়ে যাবে। আর নরেন্দ্রবাবু, আপনি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করুন। এই বলে ভৈরব কাপড়টা খুলে দিল। ভিতরে ধূসর রঙের ছাই ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু খোলার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে ঘরের ভিতর যেন একটা অযাচিত ঝড় শুরু হলো, অথচ ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ। ভৈরব ছাই ভর্তি কাপড়টা হাতে নিয়ে চোখকে বসে পড়ল। रत्नाकल्पोज्ज्वलां वर्षमृगपराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तूतममर्गर्णैवेद्रवृत्तिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ॐ प्रमत्तं शक्तिसंयुक्तं वानखञ्च महाप्रभां काममालान्वितं देवं संसारदहनक्षमं शृङ्गरादिरसस्वालं वानखं परमेश्वरम् एवं ध्यातवानलिङ्गं यजेतं परमं शिवम्। ভৈরবের মুখে মন্ত্রের উচ্চারণ ততই বাড়তে লাগলো, ততই ঘরটা একটা পৈশাচিক চিৎকারে ভরে উঠতে লাগলো। এবার সেই কালো ছায়াটা বেরিয়ে এসেছে নরেন্দ্রবাবু বড় মেয়ের দেহ থেকে। সেদিন রাতে আমরা যাকে দেখেছিলাম, খোলা চুল, লাল চোখের মণি আর বড় লকলকে জিভ, এই সেই প্রেত। প্রেতটা একবার আমাদের দিকে তাকালো। ভয়ে আমার মুখের ভেতরটা শুকিয়ে গেল। বাইরে প্রচন্ড ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছে, ঘন ঘন মেঘ ডাকছে। কাঁচের জানলাগুলো আওয়াজ শুনে মনে হচ্ছে বাইরে থেকে দলে দলে লোক যেন জানলাগুলো গায়ে জোরে ঠুকছে। মনে হচ্ছে ঝড়ের দোলায় ঘরটা যেন এখন ভেঙে যাবে। এবার সেই প্রেত মূর্তিটা চিৎকার করে ভয়ানকভাবে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা লাইট ল্যাম্প আমাদের দিকে আঘাত করার জন্য প্রচন্ড গতিতে আসতে লাগলো। সামনে আমি ছিলাম, মনে হলো আঘাতটা আমার লাগবে, কিন্তু বুঝতে পারলাম যে আমাদের চারিদিকে একটা অদৃশ্য সুরক্ষা বলয় রয়েছে, যা ভেদ করে আমাদেরকে আঘাত করা সম্ভব নয়। হঠাৎ করে একটা আওয়াজ উঠল। আওয়াজ শুনে বুঝতে পারলাম যে গাছের ডাল পড়ার জন্য ঘরের পশ্চিমের ডালের স্টাডি রুমটা ভেঙে গিয়েছে।
নরেন্দ্রবাবুর বাচ্চা মেয়েটা মায়ের কোলে মুখ ঢুকিয়ে কাঁদতে লাগলো। নরেন্দ্রবাবু বিড়বিড় করে মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। দমকা হাওয়ায় ঘরে ভারী ভারী জিনিসপত্রগুলো এদিক ওদিক হতে লাগলো। ভৈরব তখনও থামেনি। নির্ভীকভাবে সে তখনও মন্ত্র পড়ে আগুনে ঘি দিয়ে যাচ্ছে। ভৈরবের গলায় থাকা সেই দিব্য রুদ্রাক্ষের মালার জন্য ওই প্রেত ভৈরবের কোনো ক্ষতি করতে পারছে না। হঠাৎ চারিদিক চুপচাপ হয়ে গেল, আর নরেন্দ্রবাবুর মেয়েটা তখনই উঠে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও মা, মা, আমাকে বাঁচাও। এই লোকটা আমাকে মেরে ফেলবে মা, মা, মা। নরেন্দ্রবাবুর স্ত্রী বলে উঠলেন, ওগো, ওগো, আমার মেয়েটা কাঁদছে, আমাকে তার কাছে যেতে দাও, যেতে দাও আমাকে তার কাছে। ওগো শুনছো, ওকে যেতে দাও। নিজের সর্বশক্তি দিয়ে নরেন্দ্রবাবু তার স্ত্রীকে আটকে রাখলেন। পুরো ঘরটা তখন বিধ্বস্ত হয়ে গেছে। ভৈরব সমস্ত ঘিটা চোখের আগুনে ঢেলে হরি ওম তৎসৎ বলে যজ্ঞ শেষ করে হাতের সম্পূর্ণ ছাইটা ঢেলে দিল আগুনের মধ্যে। মৃত্যুর আগে মানুষ যেরকম ভাবে চিৎকার করে, নরেন্দ্রবাবুর বড় মেয়ের শরীর থেকে বেরিয়ে আসা কালো ছায়াটা সেইভাবে একটা শেষ কর্ম বিদীর্ণ করার মতো চিৎকার করে হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে নরেন্দ্রবাবুর বড় মেয়ে আবার অজ্ঞান হয়ে গেল। এবার ভৈরব আমাদেরকে বেরিয়ে আসতে বলল। আমি বেরিয়ে এসে বললাম, ভৈরব, তুমি ঠিক আছো তো? ভৈরব হেসে বলল, হ্যাঁ বন্ধু, আমি একদম ঠিক আছি। ভোরের দিকে জ্ঞান ফিরল নরেন্দ্রবাবুর বড় মেয়ের। সকালের দিকে যজ্ঞের জ্বলন্ত কাঠগুলোকে ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়ে ভৈরব বলল, নরেন্দ্রবাবু, আপনার ঘর এবার নিরাপদ। আপনি চাইলে বাকি 3টে সিংহগুলোকেও তুলে ফেলে দিতে পারেন। সেই সিংহগুলোর আর কোনো প্রয়োজন নেই। এবার আমাদের বিদায় দিন, আজকে আমাদের বেরোতে হবে। নরেন্দ্রবাবু এবং তার স্ত্রী অনেক জোরাজুরি করলেও ভৈরব সেখানে আর থাকে না। আমি জানি কাজ শেষ হয়ে যাওয়ার পর ভৈরব সেখানে আর এক মুহূর্তও থাকে না, তাই আমাকেও চলে আসতে হলো। সকালের ফুরফুরে হাওয়ায় সেদিন হালকা শীতের আমেজ মনে হচ্ছিল। ভৈরবের মেজাজটা ঠিক প্রথম দিনের মতো ফুরফুরে হয়েছিল। আমাকে অবাক করে দিয়ে আবার একটা কবিতা আবৃত্তি করতে লাগলো। তোমার উত্তর লেখা গোলাপি চিঠিটা আজও আছে আমার প্রশ্ন বিচিত্রার ভাঁজে। অভিমানের ঝড়ে আজ প্রেমের গাছ পর্ণমোচী হলেও ভালোবাসার মুহূর্তরা বেঁচে আছে কুয়াশার কোলাজে। আমি একটু ভেবে বললাম, না, এই কবিতাটা কোন কবির লেখা সেটা তো ধরতে পারছি না। ভৈরব আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কবি ভৈরব তান্ত্রিকের লেখা। আমিও হেসে প্রশ্ন করলাম, বাবা, তান্ত্রিক, তার মুখে আবার প্রেমের কবিতা? বোঝাও দেখি এটা তোমার কোন সাধনার অংশ? পুরো গল্পটা এক নিঃশ্বাসে বলার পর অমিতবাবু থামলেন। সোমনাথবাবু এতক্ষণ হাঁ হয়ে গল্পটা শুনছিলেন। অবশেষে তিনিও কৌতূহল ভরা মুখে বলে উঠলেন, আরে মশাই, কি বলবো, যতই আপনার বন্ধু ভৈরব তান্ত্রিকের সম্বন্ধে আমি শুনছি, আর ততই তার প্রতি আগ্রহ আমার বেড়ে যাচ্ছে। অমিতবাবু হেসে উঠলেন। আচ্ছা আচ্ছা, আগে এই গল্পটা হজম করে উঠুন তো, তারপর না হয় আপনার বাকি আগ্রহ মেটাবো। সোমনাথবাবু তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বললেন, যাই, চটপট লিখতে হবে এই গল্পটা।
আমি আবার আসবো কিন্তু। ভদ্রলোকের তাড়াহুড়ো দেখে অমিতবাবু জোরে জোরে হেসে উঠলেন। তারপর আবার মনোনিবেশ করলেন নিজের ফিলোসফির বইতে। এতক্ষণ পরিবেশিত হলো মাহেশ্বরী প্রোডাকশনসের পক্ষ থেকে লেখক শ্রী ইন্দ্রদীপ দাস মহাশয়ের লেখা গল্প প্রেত চক্রের কবলে। এটি ভৈরব তান্ত্রিকের তৃতীয় গল্প। যেসব বাচিক শিল্পীরা ছিলেন তারা হলেন বুবাই, সৌভিক, শুভাশিস, প্রীতম, ইন্দ্রনীল, রতন, জয়ত্রী। পোস্টার শ্রীরূপ, মিউজিক দেবদত্ত, সমগ্র ব্যবস্থাপনা পরিচালনায় অনির্বাণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরবর্তী গল্পের জন্য মাহেশ্বরী প্রোডাকশনসের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শুভ রাত্রি।